নমস্কার। বিকাশ টক শোয়ে আপনাদের সবাইকে স্বাগত। বিকাশ টক শোয়ে আপনারা এতদিন ধরে দেখছেন যে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসছি। বিভিন্ন রকমের সেক্টরকে আমরা আপনাদের সামনে উপস্থিত করছি। আজকে আমরা একটু কিন্তু অন্যরকমভাবে এই টক শোটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আজকে আমাদের টক শোর বিষয় হচ্ছে হরবোলা শিল্প। আমার সঙ্গে আছেন প্রখ্যাত হরবোলা শিল্পী শ্রী দুলাল দাস। দুলালবাবু, আপনাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে নমস্কার। নমস্কার। আমরা প্রথমেই দুলালবাবুর কাছ থেকে যেটা জানতে চাইবো, যে অনেকেই হয়তো জানেন না যে এই হরবোলা শিল্পটা কি, সেটা যদি আপনি আমাদের একটু বিস্তারিত বলেন। এই হরবোলা শিল্পীটা যেমন ধরুন বিভিন্ন পশু পাখি, হাঁস মুরগি, ট্রেন, ঝড় বৃষ্টি, এই শব্দগুলোকেই আমরা হরবোলা বলেই জানি, যে বিভিন্ন রকমের শব্দ যারা করতে পারে তাদেরকে হরবোলা বলে। অনেকেই বলেছে যে এই লোকটা পাগল, পাগলের মতন চিৎকার করে। পরে যখন আবার মঞ্চে আমার অনুষ্ঠান শুনেছে, তারা আমাকে খুব প্রশংসা করেছে। তারপর থেকেই কিন্তু আমি এই জিনিসটাকে আমার মনের মধ্যে তুলে ধরে রেখেছি। আর আমি অন্য কোনো দিকে যাইনি, কারণ এটা আমার খুব ভাল লাগে। এই শব্দ, প্রাকৃতিক পশু পাখি, বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পেলে পরে আমার মন কিন্তু উদাস হয়ে যায়। তখন আর কোনো হুম। এর দিকে থাকে না, আমার ওই শব্দ দিয়েই আমার চলে আসে। আপনি যে এই হরবোলা শিল্পটাকে আপনার কি পেশা হিসেবেই বেছে নিয়েছেন? এটা আপনি পেশা বলছেন, তো আমি এটা পেশাকে বলে নিতে পারছি না, এটা আমার নেশা বলে নিতে পারছি। আচ্ছা। তার কারণ আমার পেশার জন্য আমি একজন টোটো চালক। আচ্ছা। তা আমি টোটো চালাই, আর ওই বিভিন্ন ধরনের শব্দ যখনই শুনতে পাই, টোটো বন্ধ করে দিয়ে আমার ওই দিকে ওটা চলে যায়। ও কাজেই আমি ওটাকে পেশা নয়, ওটাকে আমার নেশা বলে মনে করেছি। আমার বাড়িতেও সবাই বলে যে তোমার এটা নেশা। আপনি যে এই যে বিভিন্ন রকম পাখির ডাক, প্রকৃতির বিভিন্ন রকম ডাককে নকল করে আপনি সেটাকে উপস্থাপনা করেন, তো সেইটা একটু আমরা সকালবেলা তো বিভিন্ন পাখির ডাক দিয়ে আমাদের শুনে আমাদের সকাল শুরু হয়। হুম। আপনি যদি সেটা একটু আমাদের সামনে এখন করেন, কিছু পাখির ডাক যদি আমাদের শোনান। কিছু পাখির শব্দ শোনাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলে নিই। কারণ এখন আমার বয়সটাও তো অনেকখানি হয়ে গেছে, দেখে আমাকে ছোট মনে হচ্ছে। আমার 71+ বয়স হয়ে গেছে। আর এই সামনের কয়েকটা দাঁত পড়ে যাওয়ার জন্য হয়তো দু একটা আমার মিস হয়ে যেতে পারে। তো সেই জন্য কিছু মনে করে না, আমি আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে শোনানোর জন্য। ঠিক আছে। যেমন ভোরবেলায় অনেক পাখির শব্দ শুনতে পাওয়া যায়, দোয়েল, কোকিল, চোখ গেল, বুলবুলি। হুম। নামগুলো বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আমি কয়েকটা শব্দ শোনাচ্ছি আপনাদের। এটা আপনার ভোরবেলায় পাখির শব্দ হলো। আবার ওখান থেকে ফিরে যখন আসছি, দেখা যাচ্ছে কতগুলো কাক চিৎকার করছে ভোরবেলায়। হুম। এবার বাড়ির কাছাকাছি এলাম, তখন আবার দেখছি বাড়িতে পায়রাগুলো চিৎকার করছে। পায়রার শব্দ কেমন। সকালবেলায় বাড়িতে ঢুকে গেলাম, বাড়ির মা বোনেরা যখন হাঁস মুরগির ঘর খুলে দিচ্ছে, ওরা আবার কিভাবে বেরোচ্ছে। একটু দেরি হলো, যখন গরু বাছুর আলাদা জায়গায় হুম। বাঁধা থাকে হুম। গ্রামে, হুম। তো দুয়াল গায়ে দেওয়া হবে বলে যেই বালতিটা হাতে নিয়ে আসছে, গরু বাছুর আলাদা জায়গায় বাঁধা রয়েছে, হঠাৎ দুয়ালের হাতে বালতিটা দেখে গরুটা বাছুরটাকে কিরকম ডাকছে।
মা। যে বালতি নিলে বাছুরটা পাশের ঘর থেকে সাড়া দিচ্ছে, আমি এখানে আছি, ওদের ভাষায় কিরম বলছে, হঠাৎ পাশ থেকে দেখছি একটা মোষের বাচ্চা কেঁদে উঠলো। এবার ওইখান থেকে আমি একটু সরে এলাম, হুম। গ্রামের তো, একটু যখন এদিকে সরে এসেছি হঠাৎ দেখছি একটা জায়গায় দুটো বিড়ালে ঝগড়া করছে। সেই ঝগড়াটাও শুনলাম। তো দুটো বিড়ালে কিরকম ভাবে ঝগড়া হুম। করে, বিড়ালের শব্দ এরকম হয়, কিন্তু ঝগড়াটা আবার আলাদা হচ্ছে। দুজনকে ঝগড়া করছে কিরকম, হঠাৎ ওই দিক থেকে একটা কুকুর এলো, চিৎকার করলো, তখন ওই কুকুরের শব্দ শুনে ওরা যে দুজন দুদিকে চলে গেল। তখন ওই কুকুরের শব্দটা শুনে দুটো বিড়াল দুদিকে চলে গেল। এই পর্যন্তই, এখানে এটা রাখলাম। আপনি কবে থেকে এই চর্চাটা করছেন, এই হরবোলা শিল্পের চর্চাটা কবে থেকে করছেন? এটা আমি 1966 সাল থেকে। অনেক দিন তো। হ্যাঁ, মাঝে কিছুদিন গ্যাপ রেখেছিলাম, হুম। যেমন 71 সালে নক্সাল পিরিয়ড ছিল, 71 থেকে 75 পর্যন্ত অফ ছিল। হুম। 1975 সালে আমার বিয়ে হয়েছে। হুম। আচ্ছা, তারপর 76, 77 কোনো রকম চললো, 78-এ বন্যা, আবার ওই 78 থেকে আবার 2 বছর 3 বছর গ্যাপ ছিল, 83 সাল। এবার 84 থেকে আমি চুটিয়ে অনুষ্ঠান করেছি বহু জায়গায়, বিভিন্ন জায়গায়। আমাকে শুধু সিউড়ি বলাটা ভুল হবে, বীরভূমে আর কি হরবোলা বলতে আমাকেই চেনে বেশি। মানে আমার নাম এমনি হয়ে গেছে যে হরবোলা শিল্পী দুলাল দাস। আমি 84 থেকে 97 পর্যন্ত, এই 2007 পর্যন্ত প্রচুর অনুষ্ঠান করেছি। হুম। তারপরে ধরুন 10, 11, তারপরে যখন হলো লকডাউনের যখন এটা হ্যাঁ। এসেছিল, ওই তখন থেকেই আমি মানে এখন ঘর ঢুকে গেছি একরকম, মানে আর কোনো অনুষ্ঠান সেরকম হয়ও না। তবে আমাকে বহুজন আমাকে সহযোগিতা করেছেন, প্রচুর পরিমাণে আমাকে খাওয়া, কিছু অর্থ অনেকেই আমার বাড়িতে গিয়ে দিয়ে এসছেন লকডাউনে। আচ্ছা। তো সেই জন্যে আর এটা ওই সেই জন্যে আমি এটাকে তবু বাঁচিয়ে রাখতে পেরেছি, নাহলে হয়তো লকডাউনে আমার সাথে সাথে আমার শব্দগুলোও চলে যেত। তা এই যে শব্দগুলো আপনি যে এত একটা অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে কিন্তু আপনাকে এই শব্দগুলো তো তুলতে হচ্ছে, আপনার এই পদ্ধতিটা কি যদি একটু বলেন, যে কিভাবে আপনি এটাকে শুনে শুনে কিভাবে সেটাকে নকল করেন আর কি? কষ্টের ব্যাপার তো, যেমন যারা হুম। গান রেওয়াজ মানে একদম। এরকম এগুলো করে, তো ঠিক সেইটা ঠিক সময় মতো অনেকেই, আমার কাছ থেকে অনেকজন শিখতে গেছিল। তো আমাকে বলছে যে আপনি কখন, আমি বললাম যে তুই দেখো আমি শেখাবো, কিন্তু ভোরবেলায় ওঠো তো। তা আমাকে বললো, তা খুব হাসি লেগে গেল। বলছে হ্যাঁ আমি উঠি, মানে কখন, বলছে ভোর 7টায় উঠি। তো আমার তো তা নয়, আমি রাত্রি 3:30 পৌনে 4টে থেকে ভোরবেলায় রেওয়াজ করতাম। আমার রেওয়াজের পদ্ধতি একটু আলাদা। আচ্ছা। আমি যখন ছোট ছিলাম, যখন প্রথম শিখছিলাম, আমার সমান একটা সুতো বেঁধেছিলাম আঙুলে, দিয়ে নিচে একটা ঢিল, সেই ঢিলটাকে নিয়ে এরকম করে ঘুরাতাম। আর যতটা সুতোটা গুটাতো, তখন আমার গলার থেকে একটা আওয়াজ বেরোতো কিরকম, ঠিক এই শব্দটা হতো, গলা ধরে যেত, কাশি আসতো, এখনো যেমন হচ্ছে কাশছি। কিন্তু ওইটাকে আমি, ওই শব্দটাকে কয়েকবার করতে করতে আমি সারে গামাটায় নিয়ে এলাম। সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারেসা, সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারেসা, এই করতে করতে এইটা আমি 2 বছর রেওয়াজ করেছি। দু আচ্ছা। বছরে আমি এত, আর এখন সময় পাই না, বা
দমে কুলাতে পারি না, হুম। যার জন্য এটা হয়। তবে হ্যাঁ, অনুষ্ঠান কোনো জায়গায় করলে এখন আমাকে কেউ নিন্দে করে না, বলে আপনার এখনো সেই এটা আছে। হরবোলা শিল্পের ক্ষেত্রে তো দম একটা খুব বড় ব্যাপার। কারণ হুম, বোঝাই যাচ্ছে আপনি যেভাবে মানে যেভাবে আপনার প্র্যাকটিসটা দেখালেন বা যেভাবে আপনি মানে উচ্চারণগুলো করছেন বা পাখির ডাক, বিভিন্ন ডাক সেগুলো দমের কিন্তু একটা খুব বড় মানে ভূমিকা আছে। হুম। সেইটাকে কি প্র্যাকটিস করে বাড়াতে হয়? হ্যাঁ, না হলে তো কুলাতে পারবে না। যেমন ধরুন কিছুটা শব্দ করলে গলাটা তো আপনার শুকিয়ে আসে। হুম। ওই যখন শুকিয়ে আসে আমি মঞ্চে যখন করি, তখন দু একটা কথা বলে আমি নিজেকে একটু মানে সময় নিয়ে নিই বা ১-২ হ্যাঁ। মিনিট। তারপরে আবার বিভিন্ন শব্দ করি। যেমন এটা করতে গেলে এই যে এই টানটা রয়েছে, হুম, এই টানটা যখন করে থেকে গেলে আওয়াজটা একরকম বেরোবে। হুম, আর এটা হয়ে গেলে তখন ওই গলায় খুসখুস করছে বা কাশি হুম, এসে হুম, যাচ্ছে বা এরকম, সেইটা। যার জন্য ওই সুতোটাকে বেঁধে আমি এরকম করে ঘুরাতাম, বলে এই যে টানটা হ্যাঁ, উঠছে, এটা এটা দীর্ঘ ২ বছর করেছি। তারপর আর আমার দরকার হয়নি। তবে এখন মনে হচ্ছে আবার একটু নতুন করে দরকার হবে মনে হচ্ছে, কারণ আর কুলাতে পারছি না, মানে কাশি এসে যাচ্ছে। হুম, যেমন আপনার ঝড়ের সময়, ঝড়ের শব্দ, হ্যাঁ, তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, এই হুম, শব্দগুলো করতে হুম। গেলে খুব একটা দমের দরকার হয়। তো ওই করে কোনো রকম করে একটু আপনাদের ১০ জনের আশীর্বাদে চলছে এখনো এই পর্যন্তই। এখন তো ধরুন অনেকটা হয়ে গেছে। এখন হ্যাঁ, বিভিন্ন ঝড়ের নাম, আইলা, হ্যাঁ, ফণী। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা দুটো শব্দ জানতাম, ঝড়ের নাম জানতাম। একটা হচ্ছে কালবৈশাখী ঝড়, আর একটা বলতো ঘূর্ণিঝড়। হুম, তো এখনকার তো ঝড়ের সঙ্গে আমি মিলাতে পারবো না, আমি পুরনো লোক। ওই একদম এই তাই। যে ওই নামও বলার দরকার নেই, আমি ঝড়ের শব্দ আপনাদেরকে শোনাচ্ছি। হঠাৎ একটু মেঘ অন্ধকার হয়ে এলো, হুম। আমার মতো কালো হয়ে উঠলো আকাশ। তারপর হাওয়া দিচ্ছে, ঠিক এইভাবে ঝড়টা যেই থেমে গেল, কিছুক্ষণ পরে দেখছি কতগুলো ব্যাঙের শব্দ। যেমন বড় বড় ব্যাঙ, সোনা ব্যাঙ, এবার একসময় অনেকগুলো সেই ছোট ছোট ব্যাঙগুলো চিৎকার করে, সেই শব্দটা শোনাই। এবার ছোট ছোট ব্যাঙ একসঙ্গে চিৎকার করছে অনেকগুলো। অসাধারণ লাগলো আপনার এই চমৎকার এই যে এইভাবে উপস্থাপনা করা এই বিভিন্ন ডাকগুলোকে। এবার আমি আপনাকে বলবো যে আপনার কোনো প্রোগ্রামে যে আপনি যেভাবে অনুষ্ঠানগুলো করেন সেরকম যদি ইন্টারেস্টিং আপনার কিছু মনে হয় আপনি শোনাতে চান তাহলে আপনি শোনাতে পারেন আমাকে। শোনার চেষ্টা করছি। যেমন বিয়ে বাড়িতে গেলে পরে মেয়েরা উলু দেয়, শঙ্খ বাজায়, সানাই বাজে, হুম, এরকম। হুম, হুম। ওই একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তো সেখানে আমি কি কি শুনলাম, কি কি দেখলাম, সেই বিয়ে বাড়ির ওইটা শোনাবার চেষ্টা করছি। যেমন মেয়েরা উলু দিচ্ছে, হুম।
শঙ্খ বাজছে। এটার পরেই দেখছি সানাই বাজছে বিয়ে বাড়িতে। হঠাৎ লাইন চলে গেল। এবার বাড়ির গার্জেন বলছে কে খোকা জেনারেটর চালাও। এবার জেনারেটর চালাচ্ছে, জেনারেটরের শব্দটা কেমন, ঠিক এরকম শব্দটা হয়ে গেল। সানাই শেষ হয়ে গেল। খাওয়া দাওয়ার পর যখন হাত ধুতে গিয়ে দেখলো ওখানে আবার আর এক রকমের গন্ডগোল। সেটা হচ্ছে কুকুরের গন্ডগোল। যেমন আমরা কুকুরের শব্দ কিরকম শুনতে পাই, কিন্তু আমরা কিছু বুঝতে পারলাম না। কিন্তু আমি হাত ধুতে গিয়ে দেখলাম এক একটা কুকুর এক এক রকমের কথা বলছে, মানে বিভিন্ন ধরনের 12-14খানা কুকুর জড়ো হয়ে গেছে। 12-14টা কুকুর মানে এক একজন এক এক রকমের কথা বলছে। তা আমরা ওই শব্দটা, কিন্তু কেউ যদি আমার মতো করে শোনে এক একটা কুকুরের শব্দ, তারা ঠিক বুঝতে পারবে। যেমন ওখানে খাওয়ার পরে আছে একটা পাতলা মতন কুকুর ভয়ে ভয়ে খাবারটা খাচ্ছে। হঠাৎ ওই দিক থেকে একজন এসে বলছে এই তুই একা খাচ্ছিস কেন, আমাকে দে, এরকম বলছে, ওদের ভাষায় বলছে। কেমন বলছে, ও খেতে খেতে বলছে তোকে কেন দেবো, আমাকে দিস আমি খাবো, কিরম বলছে। এই এমন একটা সময় একটা মোটা কুকুর চলে এলো। ও সেই জন্য দেখছি আরেকটু ওপর দিকে মনে হচ্ছে হিন্দি বলছে, কিন্তু ওদেরই ভাষা বলছে, কিন্তু আমার কানে আসছে মনে হচ্ছে যেন হিন্দি বলছে। এসেই ওদেরকে বলছে এই তোরা ঝগড়া করছিস কেন, সর রাস্তা ছাড়া, আমাকে পেরোতে দে, এই কথাটা ও বলছে, কিন্তু আমার কানে আসছে মনে হচ্ছে যেন হিন্দি বলছে। কিনা বলছে এই কথাটা শুনে আরো কয়েকজন চলে এলো। এসে দেখছি ওরা আরেকটু ওপর দিকে উঠে গেল, কিন্তু ওদেরই ভাষা বলছে, কিন্তু আমার কানে আসছে মনে হচ্ছে যেন ইংরাজি বলছে। এসে একজন জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, এরকম বলে তো ইংরাজিতে জিজ্ঞেস বলছে কি কি, তখন আরেকজন দাঁত মুখ খিচিয়ে বলছে হ্যাঁ কিছু একটা হয়েছে। একজন দৌড়ে এসে এক কামড় বলে বলছে আমি জানি না, আই ডোন্ট নো, কামড়ে দিয়েছে। এবার কামড় খেয়ে ধন্যবাদ জানাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনি এই চমৎকার করে যে মানে এই ভাষাটাকেও যে ওদের মুখে বসিয়েছেন, মানে সত্যি কথা, আমরা যখন আপনার কাছ থেকে আমি শুনছিলাম, অন্তত আমার মনে হচ্ছিল যে ওই রকম ভাবেই বাংলাটাকেও যেন ওরকম ভাবেই বলে, হিন্দিটাকেও যেন ঠিক ওই রকম ভাবেই কুকুররাও বলে, এবং ইংরেজিটাকেও। তাই এই যে আপনার সাংঘাতিক অবজারভেশন, পর্যবেক্ষণ ক্ষমতা, সেইটা এটা কি তৈরি করতে হয় নিজেকে, নাকি এগুলো আপনার ভেতর থেকে কিভাবে আসে, সেটা যদি একটু বলেন। যখন ওইগুলো শুনি তখন আমি আমার মধ্যে থাকি না, তখন আমি একদম ওদের মধ্যে ঢুকে যাই। যেমন যারা নাটক অভিনয় করে হ্যাঁ। তখন কিন্তু যে দুলাল, তখন কিন্তু সেই জায়গায় দুলাল নেই, সেই বৃদ্ধ মানুষ, তার চরিত্রের মধ্যে যদি কেউ প্রবেশ করতে পারে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো এসে যাবে। তা আমি যখন ওই শব্দগুলো যখন শুনি, আমি কুকুরের শব্দ শুনলে পরে আমার ভেতর তখন কিন্তু আমি কুকুর হয়ে যাই, তখন আর আমি মানুষের মধ্যে থাকি না। আবার যেমন ধরুন ওই মানে হাঁস মুরগি শব্দগুলো শুনতে পাই, তখন ওই যে কেটে দেবে সেই ভয়টা তখন থাকে না, তখন কিন্তু আমার মনে হচ্ছে আমি ভেতরে আমি মানে হাঁস
তখন কিন্তু আমি আর দুলাল নেই। তো আমি যখন ওই শুনি ওগুলো, তখন একদম পুরো আমি তাদের মধ্যে মানে ঢুকে যাই, তখন আমি থাকি না। যার জন্য আর আপনাদের 10 জনের আশীর্বাদে আমি এতদূর পর্যন্ত এগোতে পেরেছি। এর থেকে আর আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ যে এইটা যে আমার কেন এত ভালো হচ্ছে বা কি হচ্ছে, সেটার জন্য আমি আর নতুন করে আর কিছু বলতে পারবো না, কারণ আমার মনের যা ইয়ে ছিল, ক্ষুধা আমি আপনার সামনে সঠিক বললাম, এর মধ্যে কোনো বানানো নেই বা হুম। আমার কোনো ইয়ে আছে তা নেই। আমি স্পেল বাউন্ড ওনার এই হরবোলা শিল্পকে উনি যেভাবে আমাদের সামনে উপস্থাপনা করলেন। এবং আমরা যেটা জানতে পারলাম দুলালবাবুর কাছ থেকে, দুলালবাবুর এই দীর্ঘদিনের চর্চায় কিন্তু আজকে উনি এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। এবং শুধু সেটাই নয়, উনি নিজেও স্বীকার করলেন যে এটা ওনার নেশা, এটা ওনার পেশা নয়। পেশাটা ওনার কিন্তু আসলে টোটো চালানো। সেইখান থেকে উনি যে আজকে যে জায়গায় ওনার এই পেশা নেশাটাকে উনি অবতীর্ণ করেছেন, সেইটা কিন্তু একটা অদ্ভুত একটা জার্নির মধ্যে দিয়ে উনি গেছেন। এবং সেই জার্নিটা কিন্তু সত্যিই সাধুবাদ জানানোর। এই চমৎকারভাবে হরবোলা শিল্পকে এই জায়গায় নিয়ে যাওয়া এবং নিজের রেওয়াজ এবং নিজের এই সমস্ত ডেডিকেশন দিয়ে আজকে উনি এই জায়গায় পৌঁছেছেন। দুলালবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পজিটিভ বার্তায় আশা করি আপনারা আজকের এই অনুষ্ঠান দেখে সবাই চমৎকৃত হবেন। এইভাবে হরবোলা শিল্পকে যে এই জায়গায় নিয়ে আসা যায়, সেটা কিন্তু দুলালবাবুর কাছ থেকে আজকে আমরা দেখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।